দর্শক মণ্ডলী, আমরা সবাই জানি ৭১-এর মহান মুক্তিযুদ্ধের কথা। যখন গোটা দেশটা ছিল, গোটা জনপদ ছিল একটি রণাঙ্গন। পাকিস্তানি হানাদার এবং তাদের দোসরেরা রাজধানী ঢাকা শহরে বসে পরিকল্পনা আঁটত গণহত্যার, বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের। এই গণধিকৃত বাহিনীর প্রধান কার্যালয়ও ছিল এই রাজধানীকে ঘিরেই। পাকিস্তানি হানাদারদের মনোবলকে দুর্বল করে দেবার জন্য মুক্তিযোদ্ধারা একটি বিশেষ পরিকল্পনা আঁটলেন। এই ঢাকা মহানগরকে কেন্দ্র করে প্রায় ১১টি কমান্ডো গ্রুপ গঠন করা হলো, যারা গেরিলা কায়দায় পাকিস্তানি হানাদারদের উপরে বিভিন্ন সময় আক্রমণ পরিচালনা করেছিলেন। তাদের আক্রমণের মূল লক্ষ্য ছিল বিভিন্ন স্থাপনাগুলোকে ধ্বংস করা, পাশাপাশি পাকিস্তানি হানাদার এবং তাদের দোসরদের মনোবলকে ভেঙে দেয়া। অত্যন্ত কার্যকরভাবে এই কাজটি সম্পাদন করতে পেরেছিলেন এই সমস্ত বীর মুক্তিযোদ্ধারা। আজ আমরা শুনব সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে তারা কিভাবে আঘাত হেনেছিলেন পাকিস্তানি হানাদার এবং তাদের দোসরদের বিরুদ্ধে। লালবাগ ঢাকা মহানগরের এক ঐতিহাসিক জনপদ। সুবেদার শায়েস্তা খাঁর আমলে বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছিল লালবাগ দুর্গ। ১৮৫৭ সালে এই লালবাগেই ঘটেছিল সিপাহী বিদ্রোহ। আর ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন গভীর রাতে ঘুমন্ত বাঙালির উপর চালায় নৃশংস হত্যাকাণ্ড, তখন লালবাগ এলাকার মুক্তি সংগ্রামী মানুষ গড়ে তোলে প্রতিরোধ। বুড়িগঙ্গা নদীর ওই পার জিঞ্জিরা, সেখান থেকে আমরা চলে গেলাম নবাবগঞ্জ থানা। সেই নবাবগঞ্জ থানায় যে আমরা মুক্তিযোদ্ধার নিয়ে আলোচনা করি কিভাবে কি করব। এই এলাকার লোকরা আস্তে আস্তে একত্র হয়ে আর কয়েক মাস পরেই আমরা বদ্ধমপাড়া বাবু মিয়া মাঠে প্রশিক্ষণ কেন্দ্র আমরা সৃষ্টি করি। সেখানে আমরা প্রায় ৭৫ জন মুক্তিযোদ্ধা ট্রেনিং প্রশিক্ষণ গ্রহণ করি। তারপর সেখান থেকে আমরা আমরা প্রস্তুতি নেই। এরপরে বিভিন্ন সময় তার কিছুদিন পরে সেনাবাহিনী, পাকিস্তান আর্মিরা আসেন, এসে নবাবগঞ্জ থানায় ঘাঁটি করে। সেখানে তারা বিভিন্ন সময় আমাদের লোক নিয়ে হত্যা করে। তখন মুক্তিযোদ্ধা হয়ে আমরা ট্রেন্সের মধ্যে অস্ত্র নিয়ে যখন তারা নবাবগঞ্জ স্কুল থেকে যখন বের হয়ে আসে, যন্ত্রাইলের উপর দিয়ে আলগিচর পর্যন্ত যখন আসে, তখন আমাদের পজিশন ছিল LMG নিয়ে আমরা পজিশন নিয়েছিলাম। ইস্টার্ন গান, SLR, রাইফেল যে যা ছিল, আমরা এখানে ট্রেন্সের মধ্যে প্রস্তুতি নিয়ে মুক্তিযুদ্ধের সব বসেছিলাম। তখন তারা পাকিস্তানের সেনারা যখন এই নদীর পাড়ে এসে আমাদের নৌকা টোকা না পেয়ে তারা বাড্রার দিকে চলে যায়। ওদিক থেকে হয়ে কুমিরগঞ্জ দিকে ওদিকে চলে গেলেন সেই আগলার দিকে, টিকিটপুর হয়ে দিকে। সেখানে আমাদের আরও কিছু মুক্তিযোদ্ধা যারা ছিল, ওইখানে আঙ্গুর ভাই নেতৃত্বে আরও কিছু মুক্তিযোদ্ধা ছিল, তারা সেখানে আক্রমণ করে। সেই আক্রমণ হতে হতে তখন ১২টা বেগুন ক্ষেতের দিক থেকে আমাদের মরিচা দিয়ে ঢাকা পর্যন্ত আমরা যুদ্ধ করতে করতে যাই। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির কাছে এক অবিস্মরণীয় ঘটনা। ৭১-এর সেই রক্তঝরা দিনগুলি এখন শুধুই স্মৃতি। আমরা আমাদের গ্রুপ নিয়ে রূপগঞ্জ থানায় এখন একটা কলেজ আছে, সেখানে একটা পুরানো রাজবাড়ি আছে, মহারাজার নিবাস। সেই মহারাজার নিবাস এখন কলেজ হয়েছে, ওখানে আমাদের ক্যাম্প ছিল। আমরা সেই ক্যাম্পে থেকে আশেপাশে আমরা ছড়ায় ছিটিয়ে ছিলাম। একদিন আমাদের ওই ক্যাম্পের পাশে একটা ঘাট ছিল, সেই ঘাটে 4টা স্পিড বোট আসলো পাক বাহিনীর 4টা স্পিড বোট এসে বাজার থেকে তারা লুট করতেছিল, যে কিছু ওই টর্চ লাইটের ব্যাটারি, এইটা সেইটা, খাওয়া দাওয়া। গরিব যে দোকানদার ছিল তারা অতিষ্ঠ হয়ে উঠছিল। তো আমাদের কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু ভাই, ওনার আন্ডারেই আমরা ছিলাম। উনি LMG নিয়ে বসে গেল এক সাইডে, আমাদেরকে বলল তোমরা সাইডে বসো। এবং আমরা সেই সময় সবাই প্রস্তুত নিলাম, এবং সেই পরিস্থিতিতে আমরা ওই পাক বাহিনী যখন রিটার্ন ব্যাক করলো ওইগুলো লুট করার পরে, আমরা তাদের স্পিড বোটের উপরে গুলিবর্ষণ শুরু করলাম। এবং গুলিবর্ষণের ফলে ওদের 4টা স্পিড বোটও ডুবালাম আমরা, এবং সেখান থেকে 6 জনের লাশ পেলাম এবং 2-1 জনকে জীবিত পেলাম। এইখানে এনে গাছের সাথে আমরা বেঁধে তাদেরকে গুলি করে হত্যা করলাম। এবং এই পরিপ্রেক্ষিতে ওই এলাকায় একটা ভয়ভীতির সঞ্চার হলো। পরের দিন সেখানে 60টা লঞ্চে করে ওই পাক বাহিনীর লোক আসলো, ওই গ্রামের উপরে হামলা হলো। ওই গ্রামবাসীকে
যথেষ্ট অত্যাচার করলো, হত্যা করলো, অগ্নিসংযোগ করলো। মোফাক্খার হোসেন মোল্লা ছিলেন একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি। ছাত্র জীবনে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতা লাভ করেন। বঙ্গবন্ধুর নির্দেশে মোফাক্খার হোসেন মোল্লা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ভারত থেকে কমান্ডো গ্রুপ লিডার হিসেবে ট্রেনিং নিয়ে দেশে ফেরার পথে কুমিল্লা শহরের কাছাকাছি পাক হানাদার বাহিনীর হাতে ধরা পড়েন। শহীদ মোফাক্খার হোসেন মোল্লা ব্যক্তিগতভাবে একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ছিলেন। বঙ্গবন্ধুর ডাকে সে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য সে ইন্ডিয়াতে চলে গেল আগরতলায় গিয়ে ওখান থেকে সে আবার মেঘালয় হয়ে আমাদেরকে যা বলেছিল, সে মেঘালয় হয়ে আবার ক্যালকাটা গেছিলেন। সেখান থেকে সে আবার ওই আগরতলা চলে যায়। আগরতলা গিয়ে ওইখান থেকে সে মুক্তিযুদ্ধের তার আরও কিছু সাথী মুক্তিযোদ্ধা নিয়ে ঢাকা আসেন এবং ওইখানেও সাংগঠনিক কার্যক্রম করেন। এবং সরাসরি একটা কাজে আমি যতটুকু জানি যে সরাসরি একটা কাজে অবশ্যই সে জড়িত ছিল, সেটা হলো হোটেল ইন্টারকন্টিনেন্টালে যে অপারেশনটা হয়েছিল বোমা মারার, সেখানে সে ছিলেন। এবং সে বাসায় আসার পরে দেখি যে মোচ কেটে ফেলছে। আমি বললাম যে মোচ কেটে ফেললাম, বললো যে আমি তো অপারেশনে ছিলাম ঢাকা ইন্টারকন্টিনেন্টালে, তো এখন আমার থেকে যে দেখে ফেলে এই জন্য মোচ আমি চেষে ফেললাম। পরের দিনই আবার তাকে একটা অপারেশনে পাঠাইছে। সে ওই কুমিল্লা টাউন দিয়ে যখন আসতেছিল তার গ্রুপ সহ একটা হোটেলে খেতে বসছিল, সেইখানে তাদেরকে ধরে ফেলছে শান্তিবাহিনীর লোকেরা। তাকে ওইখান থেকে অ্যারেস্ট করে কুমিল্লা সদর থানায় তাকে হ্যান্ডওভার করে। ওইখান থেকে পরে 2 দিন পরে না 3 দিন পরে আবার আর্মি ক্যান্টনমেন্টে তাকে নিয়ে যায়। ওখানে 1 মাস টর্চার করার পর তাকে মেরে ফেলে। এনায়েতুল হক গামা একজন বীর মুক্তিযোদ্ধা। অকুতভয় সাহসী এই মুক্তিযোদ্ধা ঢাকা শহরে হানাদার বাহিনীর উপর চালায় একের পর এক দুঃসাহসিক অভিযান। 25-এর রাত্রে থেকেই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা রেখেছিল লালবাগ। ইকবাল হলের আক্রমণের পরেই লালবাগ যখন পাক আর্মিরা ঢুকতে চায়, তখন প্রথম বাধাগ্রস্ত হয় আমাদের পলাশী ব্যারাকে। সেখানে শহীদ হয় আমাদের অনেক মুক্তিযোদ্ধা ভাই এবং স্থানীয় জনগণ আহত হয়। এই লালবাগের অনেক মুক্তিযোদ্ধা ঢাকা শহরকে প্রকম্পিত করে তুলেছিল। আমি নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কমান্ডার শহীদের নেতৃত্বে ঢাকা শহরে আমি যুদ্ধ করি। আমার উল্লেখযোগ্য অপারেশনগুলির মধ্যে আছে রহমতুল্লাহ স্কুল বোমাবর্ষণ, আপনার তখন ছিল ইডেন গার্লস কলেজ, এখন যেটা বদরুন্নসা কলেজ, এই কলেজে আমি বোমাবর্ষণ করেছিলাম। আমার যেটা উল্লেখযোগ্য অপারেশন, সেই অপারেশনটা হলো ঢাকা শহরে একজন মন্ত্রীর গাড়িতে বোমাবর্ষণ হয়েছিল, মাওলানা মিস্টার ইসাক, যার গাড়িতে আমি নিজেই এই বোমাবর্ষণ করেছিলাম। এবং আমার সঙ্গে ছিল আবুল হোসেন, যে পরবর্তীতে নৌকাডুবিতে 17 ডিসেম্বর সকালে শহীদ হয়। এবং সেখানে 11 জন শহীদ হয়েছিল। আমার পিছে যে জায়গাটা দেখতেছেন, এখানে শুয়ে আছে আমাদের এক শহীদ নৌকাডুবির, এবং যার প্রত্যক্ষদর্শী আমি। সকালে আমরা পুরনো শহরের লোক সাধারণত হোটেলে নাস্তা করে থাকি। তো ওখানে আমি নাস্তা করতে আসার পরে দেখলাম যে একটা পাকিস্তানি পতাকা মন্ত্রীর গাড়ি আমার সামনে দিয়ে গেল এবং খুব প্রোটেকশনের মধ্যে দিয়েই গেল। তো আমি চিন্তা করলাম যে আমার পুরনো শহরের মধ্যে মন্ত্রী, এটা কোনো রকমে এটাকে একটা অপারেশন করা যায় কি না। আমি দ্রুত চলে গেলাম আবুলের কাছে। আবুল বলল যে তার এক ভাইয়ের কাছে সে আমার কিছু যন্ত্র জিনিস রাখছে, গ্রেনেড রাখছে। তখন আমরা সেখানে গেলাম তার ভাই খোকনের বাসায়, সেখান থেকে গ্রেনেড সংগ্রহ করলাম আমি আর আবুল মোটরসাইকেল চালালো। আমরা মন্ত্রীর যেখানে আসছিল আপনার রহমতুল্লাহ স্কুল এই মহিলা শাখার কাছে একটা এই নিজাম ইসলামের একটা অফিস ছিল, সেই অফিস উদ্বোধন করতে আসছিল। তো আমরা ওখানে যেতে যেতেই মন্ত্রী ততক্ষণে রেডি হয়ে আসতে আসতে মন্ত্রী ততক্ষণে রওনা দিয়ে দিছে। তা আমরা সেখানে তাকে অপারেশন করতে পারলাম না। আমরা আমাদের গলির ভিতর দিয়ে একটু আগে বেড়ে লালবাগ চৌরাস্তার মধ্যে আসলাম যাতে করতে পারি। দেখলাম যে না, সেখানেও আমরা মন্ত্রীর গাড়িকে ধরতে পারলাম না। পরে আমরা খুব দ্রুত এসে মন্ত্রীকে গলির ভিতর দিয়ে আমরা দ্রুত পাশ কেটে এসে আমরা তাকে পেলাম মেডিকেল কলেজ, যেটা এখন শহীদ মিনারের ভিতরে ঢুকে গেছে। আগে রাস্তাটা চলেছিল ওই কর্নের মধ্যে। আমরা একটা চৌরাস্তা ক্রসিং ছিল, ওই ক্রসিংয়ের এখানে মন্ত্রীর গাড়িটা দাঁড়াইছে। আমি তখন মন্ত্রীর গাড়িতে ই করে দিলাম।
এই গাড়ি চালাচ্ছিল এবং আমার হাতে খোলা গ্রেনেড ছিল। আগেই আমি গ্রেনেডের পিন খুলে রেখেছিলাম। আমাদের ধারণা ছিল যে হয়তো তাদের যে পাক আর্মি যারা আছে তারা হয়তো আমাকে গুলি করবে। যাক, শহীদ হলে মরে গেলে মরে যাবো, তবু মন্ত্রীকে ছাড়া যাবে না। গ্রেনেডটা যখন চার্জ করলাম তখন পিছন দিকে চাকায় দেখলাম যে পাক আর্মিরা সব গাড়ির নিচে পজিশন নিতেছে। আমি আর আবু ততক্ষণে অনেক দূরে আমরা পার হয়ে গেলাম। আমরা চানখারপুলের দিকে ঢুকে গেলাম, যাতে পুরন শহরে তারা আমাদেরকে মোটরসাইকেলকে ধরতে পারবে না। মোস্তফা কামাল মহিউদ্দিন এক শহীদের নাম। তিনি ৭১-এ ছিলেন টগবগে মুক্তি সংগ্রামী এক যুবক। এই সংগ্রামী যুবক মোস্তফা কামাল মহিউদ্দিন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গোপনে জনমত গড়ে তোলেন। তিনি জনমনে প্রতিবাদের ভাষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিজ ছাপাখানা থেকে ঈদ বর্জন প্রসঙ্গে একটি প্রচারপত্র ছাপিয়ে বিলি করেন ঢাকা শহরে। স্বাধীনতা যুদ্ধে আমি মুজিব বাহিনীতে ছিলাম। আমি ভারতের উত্তরপ্রদেশের দেরাদুনে ট্রেনিং নিয়েছিলাম। আমাদের মূলত অপারেশনটা ছিল, কাজ ছিল গেরিলা ট্রেনিংয়ের মতো, যেখানে মুক্তিযোদ্ধারা তারা স্থান দখল করবে, সেখানে জনগণকে আমরা রাজনৈতিকভাবে প্রশিক্ষণ দিয়ে শিক্ষা কথা বলে, রাজনৈতিক কথা বলে, দেশের অবস্থাটা বলে আমরা এই কাজটি করতে চেয়েছিলাম। তো আমি ক্যানারিগঞ্জে আমাদের কমান্ডার মোস্তফা মহসিন মন্টু ভাইয়ের সাথে থাকতাম। আমাদের একটা অপারেশন ছিল, সেই অপারেশনটা করার জন্য আমি রাত্রে বাসায় এসেছিলাম। আমার সকল প্রিপারেশন রেডি। আমি মনে করেছি আমি যাদেরকে খবর দিয়েছি তারা এসেছে। আমি হঠাৎ নক করলাম, দরজা নক করলো, আমি দরজা খুললাম, দেখি আর্মিরা ঢুকছে। আমার বাসাতে ঢোকার জন্য ৩-৪টা গেট আছে। আমি সব দিকে গেটে তাকিয়ে দেখি যে আর্মিরা সেই গেটে দাঁড়িয়ে আছে। তবে আস্তে আস্তে করে, যেহেতু আমাকে হ্যান্ডস আপ করেছে, আমি হাত উঠিয়ে আস্তে আস্তে করে এসে আমি কোনো রকমের দুতলায় উঠেছি। তখন তারা আমাকে গুলি করেছে। যাই হোক, আমার মাথার উপর দিয়ে চলে যাওয়ার পরে আমি সোজা মানুষের বাড়ির টপকে আমি পার হয়ে গেছি। তো তখন আমার বড় ভাই নিচে তলায় গেটের সামনে ওনার হোন্ডা পরিষ্কার করছিল। তো ওরা এসে বলে যে আপনি কে? তো বললো যে আমি জালালের বড় ভাই। কি করেন? আমি বিকম পাস করেছি, ব্যবসা করি। তখন আমার বাবার বিস্কিট অ্যান্ড ব্রেডের ফ্যাক্টরি ছিল। তো তাকে বললো যে আপনি রেডি হন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। তা আমি পরবর্তীতে শুনেছি যে তারা থানার নাম করে তারা ক্যান্টনমেন্টে নিয়ে গেছে। আমি পরবর্তীকালে সংবাদ পেয়েছিলাম যে তাদেরকে একসাথে বলেছে যে এখন তোমাদের ছেড়ে দেওয়া হবে। তখন তারা 7-8 জন ছিল। তারা 7-8 জন মিলে সবাই যার যার অ্যাড্রেস তারা দিয়েছে। তো সেই অ্যাড্রেস দেওয়ার ভেতর দিয়ে তাদের পকেটে ছিল, বলেছে যে আমরা বেঁচে যাব আমরা সবাইকে জানাবো। তো ওখানে আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের একজন সিপাই, সে বেঁচে গেছিল। তার কাছে পরবর্তীকালে সে আমার বাসায় এসে আমার বড় ভাইয়ের হাতের লেখা চিঠি দেখে আমি কনফার্ম হলাম যে ঘটনাটা সত্য। এই শহীদের আরেক সহোদর মোস্তফা জালাল মহিউদ্দিন। 23শে নভেম্বর সকালবেলায়, সেদিনই ঈদের পরে অফিস খুলেছে। আমি অফিসে চলে গেছিলাম, স্কুল অফিসে। তারপরে অফিসে যে আমার এক চাচা খবর দিলেন যে বাসা সিভিল ড্রেসে আর্মিরা ঘেরাও করে আমার বড় ভাইকে ধরে নিয়ে গেছে। তারপরে আমি বাসায় আসলাম। ঘটনাটা হলো কি, তারা সিভিল ড্রেসে এসে মোস্তফা কামাল বলেই চিল্লাচ্ছিল কোথায় আসছে। তো বড় ভাই তখন কাপড় প্যান্ট পরা ছিলেন, বাইরে হুন্ডা ছিল।